জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ দুপুরে। ইতোমধ্যেই সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, নয়াপল্টনে কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ উপস্থিত হয়েছেন এবং সমাবেশ স্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন জানাবেন? সাহেব ধন্যবাদ। আমরা দেখছি যে এই যে নাইটিঙ্গেল মোড় হয়ে আমরা এই জায়গাটাই রয়েছে। এখান থেকে দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু সমাবেশ স্থলে ধীরে ধীরে কিন্তু এই নাইটিঙ্গেল মোড় হয়ে ঠিক বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন। এবং আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করেছি, আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন জেলার উপজেলার বিভিন্ন শাখা উপশাখার যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হওয়া শুরু করেছেন। এবং আমরা মূলত সকাল থেকেই দেখছি, একদম সকাল থেকেই নেতাকর্মীরা এখানে এসে ভিড় করতে শুরু করছেন এবং ধীরে ধীরে এই সমাবেশস্থল কিন্তু জনসমাবেশে কিন্তু পরিণত হচ্ছে এবং জনসমুদ্রে পরিণত হওয়ার একটা ব্যাপার কিন্তু আমরা এই মুহূর্তেই এখানে খেয়াল করছি। তবে আমরা এখানে সমাবেশে যারা অংশ নিতে আসছেন স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে যে বিষয়টি এখন সবচেয়ে জরুরি সেটি হচ্ছে নির্বাচন। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন, সেই বিষয়টি কিন্তু এখানে আহ্বান জানাচ্ছেন এখানে নেতাকর্মীরা। এবং তারা আরও একটি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদরা যে আবার বিভিন্ন জায়গায় মিছিল এবং বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে দেশে এবং বিদেশে বসে, সেই অপতৎপরতার বিরুদ্ধেও কিন্তু তারা বলছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার কাছে আজকে এই সমাবেশস্থল থেকে তারা একটি বার্তা নিয়ে যেতে চান, যে বার্তা দিয়ে আগামী দেশ এবং সংগঠন বিএনপিকে গড়ে তোলার জন্য এবং দেশকে গড়ে তোলার জন্য যেন তারা কাজ করতে পারেন, সেরকম বার্তাই তারা এখান থেকে নিয়ে যেতে চান। এমনটি কিন্তু আজকে এখানে নেতাকর্মীরা আমাদেরকে বলছেন। এবং আমরা দেখছি যে এখানে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং যে ফরিদপুর বিভাগ, সেই 4টি বিভাগের নেতাকর্মীদের কিন্তু এখানে আজকে উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে। এবং আমরা যেটুকু প্রত্যাশা করছি যে 2টার মধ্যে একেবারে এই কাকরাইল থেকে পুরো পথই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়ে যাবে বলে কিন্তু সম্ভাবনা একটি রয়েছে। তো এই ছিল সাহেব আমার কাছে সবশেষ তথ্য। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে তারুণ্যের সমাবেশ। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকা শোকরানা সমাবেশে। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতনে অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। জামায়াতের নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন, বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জাতীয় নেতারা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। দলের আমির বলেন, নিরপরাধ হওয়া সত্ত্বেও বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের হত্যা করা হয়েছে। শোকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারে যান জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদখোলা গাড়িতে তিনি কর্মী সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা ছিল শামিল। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এজন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। যারা মান্যতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। দেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে।
মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর 2:05 সেখানে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপানের চিফ প্রোটোকল অফিসার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 2:10 অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা। ভোররাতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। জাপান সফরে প্রধান উপদেষ্টার আর নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিকেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেট অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান উপদেষ্টা। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এইগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ধরা হচ্ছে। যে ধরা হচ্ছে না তা না, তাদেরও ধরা হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে 82 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 3টা থেকে 4টার মধ্যে পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, প্রথমে মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 13 জন শিশু, 12 জন নারী সহ মোট 32 জনকে পুশিন করা হয়। একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে রাত 4:30টার দিকে 14 জন নারী ও শিশু সহ আরও 20 জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও 12 জনের পুশিনের ঘটনা ঘটে। আরও অন্যান্য সীমান্ত দিয়েও 16 জন পুশিনের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশকারী হিসেবে 64 জনকেই আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে কুড়িগ্রামের 51 জন, যশোরের 9 জন ও বাগেরহাটের 4 জন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বেশ কিছুদিন ধরেই আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছিলাম সম্ভাব্য পুশিনকে কেন্দ্র করে। গতকালকে আমাদের টহল জোরদার ছিল। গতকালকে আমাদের সিলেট ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, সেই দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে 3টা জায়গা দিয়ে পুশিন হয়েছে। তবে আমরা খুব দ্রুতই সেই পদক্ষেপ গ্রহণ করতে পারি যখন পুশিন হয়, এবং সীমান্ত থেকে উইদিন 500 মিটারের ভিতরেই আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের টহল তৎপরতার মাধ্যমে তাদের সবাইকে আটক করতে সক্ষম হই। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে আগামী 31 মে ঢাকায় ফিরবেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার সাথে এ নিয়ে আলোচনা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটাই স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। এখনো দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধানমন্ত্রী আসলে তখন এটা। আরইবির চেয়ারম্যানকে অপসারণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, তাদের দাবিগুলো কি কি এবং কি কি নিয়ে মানে কি বিষয়গুলোর জন্য তারা আন্দোলন করছেন সেগুলো জানাবেন আমাদেরকে।
সাহাব, মূলত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশে তাদের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু ৭ দফা দাবিতে অনড় রয়েছেন এবং তারা তাদের কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তবে যে বিষয়টি আমরা আসার পরে দেখতে পেরেছি যে গ্রাহক সেবা, বিশেষ করে বিদ্যুৎ লাইন সচল রাখা থেকে শুরু করে বিদ্যুতের যে যারা বিদ্যুৎ বিল দিতে আসছেন তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা এবং দাপ্তরিক যে কাজকর্ম সেগুলো কিন্তু সচল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ট্রান্সফরমার এখানে পড়ে আছে। মূলত প্রতিনিয়তই যে ট্রান্সফরমারগুলো নষ্ট হচ্ছে সেগুলোর স্তূপ জমছে। আমরা একটা ওয়ার্কশপে যাচ্ছি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ শম্ভুগঞ্জে অবস্থিত। সেই ওয়ার্কশপটাতে আমরা ঢুকছি এবং একটু জানিয়ে রাখতে চাই তাদের যে ৭ দফা রয়েছে সেখানে তারা যে দাবিগুলো করছেন, যে বিভিন্ন সময় যে কর্মকর্তা কর্মচারী যারা বদলি হয়েছেন, সাময়িক বরখাস্ত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছে, তাদের চাকরিতে ফেরত আনা, সব পদে ফেরত আনার থেকে শুরু করে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সময় যারা মেসেঞ্জার কাম রিডার রয়েছেন তাদেরকে নিয়মিত করা সহ বিভিন্ন সংস্কারের তারা দাবি জানিয়েছেন। এবং যেটা বলতে চাচ্ছি মতো যেটা একটা বড় সমস্যা হয়েছে, একেবারে মেকানিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, লাইনম্যান সহ যেটা দাবি করছেন যে নতুন নতুন ট্রান্সফরমারগুলো বিভিন্ন নিম্নমানের হয়, কিন্তু এই ট্রান্সফরমারগুলোর স্তূপ কিন্তু এই ওয়ার্কশপে জমা হচ্ছে এবং প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। 6 মাস 1 বছর পরেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যার জন্য কিন্তু যেটা সেগুলো নিম্নমানের মালামাল তারা টেন্ডারগুলো জমা দেন এবং সেখান থেকে যে মালামালগুলো ক্রয় করেন সেগুলো নিম্নমানের মালামাল এবং ট্রান্সফরমার অয়েল থেকে শুরু করে ট্রান্সফরমার কয়েল, যার কারণে কিন্তু এখানে কাজ কিন্তু জমছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পুড়ে যাওয়া যে ট্রান্সফরমার কয়েলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ট্রান্সফরমার তারগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই যে যারা মেকানিক্স রয়েছেন তারা কিন্তু এগুলো কাজে ব্যস্ত রয়েছেন এবং তারা বলছেন যে এই নিম্নমান হওয়ার কারণে যেগুলো অন্যান্য যে ট্রান্সফারগুলো আজকে থেকে 10-15 বছর আগে যে ট্রান্সফরমারগুলো ছিল সেগুলো 10-15-20 বছর পর্যন্ত টিকতো, সেগুলো আজকে এই সময় এসে কিন্তু 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং খুবই নিম্নমান। এবং পাশাপাশি আমরা অন্যদিকেও দেখেছি যে মিটারের যে রুম রয়েছে সেখানে মিটারের নষ্ট মিটারের স্তূপ এবং যার জন্য কিন্তু ভুতুরে বিলের একটা অভিযোগ সবসময় গ্রাহকদের কাছ থেকে আসে। এবং এখানে আসার পর যেটা দেখছি যে অন্যান্য কার্যক্রম চালু থাকার পাশাপাশি কিন্তু এই যে ওয়ার্কশপের যে কার্যক্রম সেগুলো কিন্তু চালু রয়েছে। সুতরাং গ্রাহকদের যারা মূলত সেচ কাজের জন্য যারা ট্রান্সফরমার সমস্যা হচ্ছে তারা এখানে এসে মেরামত করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কর্মকর্তা কর্মচারীরা যেটা বলছেন, আমরা অনেক চেষ্টা করেও কিন্তু কারো কোনো বক্তব্য আমরা নিতে পারিনি। সবাই আসলে নানান একটা শঙ্কায় রয়েছে, ভয় রয়েছে, হয়তো চাকরিচ্যুত হতে পারে কিংবা বদলির মতো সমস্যায় পড়তে পারে। এই জন্য কেউ কিন্তু কিছু বলছেন না আমাদেরকে। সব মিলিয়ে তারা যেটা বলার চেষ্টা করছেন, অন্তর্বর্তী একটি বোর্ড গঠনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ ঢিলের সংস্কার করা এবং তাদের ৭ দফা দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে তারা জোর দিচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পল্লী বিদ্যুতের কর্মচারীদের সর্বশেষ খবর আমার কাছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন প্রসঙ্গে জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আরও একবার যুক্ত হলাম। আপনারা দেখছেন এখন চারদিক। এবার সব দেশের শিক্ষার্থী এমনকি শিক্ষক ও গবেষকদেরও নতুন করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেয় স্থগিত করল ট্রাম্প প্রশাসন। আবেদন করলেও দূতাবাসে সাক্ষাতের দিন ধার্য হয়নি তাদের। অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে তাদের ভিসা প্রক্রিয়া। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে পৌঁছানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথিতে দেখা যায় বিশ্বের অন্যান্য দেশে নিজেদের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদনকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রদান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিসা আবেদনকারীদের গতিবিধিতে নজরদারি ও যাচাই বাছাই বাড়ানোর লক্ষ্যে নতুন নির্দেশনা দেবে মন্ত্রণালয়। সমালোচকরা বলছেন, বিদেশি শিক্ষার্থীদের উপর এসব বিধিনিষেধের করুণ পরিণতি কিছুদিনের মধ্যেই ভোগ করতে শুরু করবে ট্রাম্প প্রশাসন। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9 আর পাকিস্তানের 8, কিন্তু কাগজে কলমে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সফল দল পাকিস্তান। অন্যদিকে টি-20তে বাংলাদেশের এখনও বিশেষ কোনো সাফল্য নেই। তার উপর সংযুক্ত আরব আমিরাতের সাথে সর্বশেষ সিরিজ হেরে পাকিস্তান সিরিজের প্রস্তুতিও ভালো হয়নি লিটন দাসদের। পরিসংখ্যান অনুযায়ী টি-20তে বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি হয়েছে 19 বার, যেখানে টাইগারদের জয় মাত্র
3টিতে। তবে পাকিস্তানের মাটিতে এখনও সংক্ষিপ্ত এই ফরম্যাটে জয়হীন বাংলাদেশ। অন্যদিকে ইনজুরির কারণে দলের 2 নিয়মিত মুখ সৌম্য ও মুস্তাফিজকে ছাড়াই জয়ের চ্যালেঞ্জ নিতে হবে লিটনদের। এদিকে পাকিস্তানের গণমাধ্যমের খবর, সিরিজে থাকছে না ডিআরএস সিস্টেম। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।